চেয়ারম্যানকে লক্ষ্য করে ডিম ছোড়া হলো। দেখুন সেই ছবি। চুঁচুড়ায় প্রাক্তন পুরো চেয়ারম্যানকে ডিম। পুর পরিষেবায় গাফিলতির অভিযোগ। পুরসভার গেট আটকে বিক্ষোভ বিজেপির। প্রাক্তন চেয়ারম্যানকে চোর চোর স্লোগান। নতুন বোর্ড গঠনের আগের মিটিং এ উত্তেজনা। যে ছবি আপনাদের দেখাচ্ছি চুঁচুড়ার ছবি। চুঁচুড়ায় প্রাক্তন পুরো চেয়ারম্যানকে লক্ষ্য করে ডিম ছোড়া হলো। একাধিক অভিযোগ। প্রাক্তন পুরো চেয়ারম্যানকে ঘিরে ডিম ছুড়লেন জনতা। পুরসভার গেট আটকে বিক্ষোভ দেখালো বিজেপি। প্রাক্তন চেয়ারম্যানকে চোর চোর স্লোগান। নতুন বোর্ড গঠনের মিটিং এর আগে রীতিমতো উত্তেজনার ছবি চুঁচুড়ায়। চুঁচুড়ায় প্রাক্তন পুরো চেয়ারম্যানকে লক্ষ্য করে ডিম ছোড়া হলো। পুর পরিষেবায় গাফিলতির অভিযোগ। পুরসভার গেট আটকে বিক্ষোভ দেখালো বিজেপি। প্রাক্তন চেয়ারম্যানকে চোর চোর স্লোগান। নতুন বোর্ড গঠনের মিটিং এর আগে রীতিমতো উত্তেজনার ছবি। আর এবার দমদমের দিকে নজর রাখবো। দমদমে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর। দমদমে নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ। সাপুই পাড়ায় যৌন হেনস্থার অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়ায়। প্রাক্তন তৃণমূল কাউন্সিলর তার ঘনিষ্ঠের বিরুদ্ধে অভিযোগ। গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর জলিল মণ্ডল। দমদম থানার সামনে তুমুল উত্তেজনা। যে ছবি আপনাদের দেখাচ্ছি। দমদমে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর। দমদমে নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ। সাপুই পাড়ায় যৌন হেনস্থার অভিযোগ ঘিরে রীতিমতো উত্তেজনা। আমাদের সঙ্গে সরাসরি অনুপ রয়েছেন প্রতিনিধি। অনুপ, গ্রেফতার করা হয়েছে প্রাক্তন তৃণমূল কাউন্সিলর জলিল মণ্ডলকে। তার বিরুদ্ধে মূলত কি অভিযোগ? দমদম সাপুইপাড়া এলাকায় এক নাবালিকাকে মূলত যৌন হেনস্থার অভিযোগ। এই অভিযোগে কিন্তু একেবারে বারবার এই তৃণমূল কাউন্সিলর জলিল মণ্ডল, প্রাক্তন যিনি কাউন্সিলর, তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছিল। এই যে গোটা ঘটনা, সেই গোটা ঘটনার ধামা চাপা দেওয়া, যাতে পরিবারের পক্ষ থেকে অভিযোগ না করা হয়, সেই চেষ্টা প্রভাব খাটানো হচ্ছে বলে এমনটা অভিযোগ করা হয়। বিজেপির পক্ষ থেকে গতকালই সেই পরিবারের সঙ্গে কথা বলা হয়। পরিবারের পক্ষ থেকে বলা হয় গোটা ঘটনা এই তৃণমূলের প্রাক্তন যিনি কাউন্সিলর জলিল মণ্ডল, তিনি ধামা চাপা দেওয়ার চেষ্টা করছিলেন। এরপরেই গোটা এলাকায় উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়। দমদম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং সেখান থেকে যে তৃণমূল প্রাক্তন কাউন্সিলর, তার যেহেতু ঘনিষ্ঠ এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ ছিল, যদিও এই ঘটনা তিনি পলাতক, তার পরবর্তী ক্ষেত্রে এই তথ্য প্রমাণ বা এই যে ঘটনা, সেই ঘটনা ধামা চাপা দেওয়ার যেহেতু তৃণমূল কাউন্সিলর প্রাক্তন যিনি জলিল মণ্ডল চেষ্টা করছিলেন, সেই কারণে তাকে ইতিমধ্যেই দমদম থানার পুলিশের পক্ষ থেকে গ্রেপ্তার করা হয়েছে। আজকেই তাকে আদালতে পেশ করা হচ্ছে ও হেফাজতের আবেদন জানানো। তার কারণ এই যে নাবালিকা, সেই নাবালিকাকে যৌন যে হেনস্থার ঘটনা যে ঘটেছিল, সেই যৌন নির্যাতনের ঘটনার পরবর্তী ক্ষেত্রেও কোনো রকমভাবে এই ঘটনা কার্যত তিনি ধামা চাপা দিচ্ছিলেন, যাতে অভিযোগ না হয়, অভিযুক্ত গ্রেপ্তার না করতে পারে, সমস্ত রকম ব্যবস্থা করছিলেন। সেই কারণেই পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই প্রাক্তন যিনি তৃণমূল কাউন্সিলর জলিল মণ্ডল, তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আজকেই আদালতে পেশ করা হচ্ছে এবং হেফাজতের আবেদন করা হচ্ছে। অন্যদিকে যার বিরুদ্ধে অভিযোগ, তাকে কিন্তু ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় খোঁজ করা হচ্ছে। বেশ, ধন্যবাদ অনুপ। নোংরামি করতে করতে লোকটা এত নোংরা হয়ে গেছে, জঘন্য বর্বরচিত আচরণ করেছে। আইনের সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে কঠিনতর পানিশমেন্ট যদি কিছু থাকে, আমরা তার দাবি করব। যেই জঘন্য অপরাধ করেছে এবং এই জলিল আর তার সাঙ্গপাঙ্গরা যারা এই অপরাধকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে, তাদের যেন কোনোভাবে রেয়াত না করা যায়। ঘটনা যখনই প্রকাশ্যে আসে, জলিল জানতে পারে, তাকে ইমিডিয়েটলি এলাকা ছেড়ে কোথাও পালিয়ে যেতে সাহায্য করেছে, এলাকা থেকে বার করে দেয়। এবং যে ভদ্রমহিলা এই ঘটনাটি ঘটতে দেখেছিলেন, তাকে পর্যন্ত হুমকি দিয়ে এলাকা ছাড়া করে দিয়েছে। বাচ্চা মেয়েটির মাকে বারে বারে জলিল এবং তার সাঙ্গপাঙ্গরা যাতে এটা নিয়ে মুখ না খোলে প্রশাসনের সামনে বা পাবলিকের সামনে, বারে বারে কাল থেকে থ্রেট করে গেছে।
আমার মেয়েকে নিয়ে গেছে, বলছে দোকানে নিয়ে যাচ্ছি বলে নিয়ে গেছে। আমি তো সারাদিন থাকি না, রান্না করিনি। এবার রান্না করছি, ও ফোন দিয়ে বসিয়ে রেখে দিয়ে এরকম নোংরামি কাজ করেছে ওর সাথে। কে করেছে? বিল্লাল। ও কি ওখানে থাকে? হ্যাঁ, ও জেলের কাজ করে। আমি শাস্তি চাই। চণ্ডীতলায় ধৃত তৃণমূলের পঞ্চায়েত সভাপতি, তোলাবাজি, হুমকি, ভোট লুট সহ একাধিক অভিযোগ এবং সে অভিযোগে গ্রেফতার পঞ্চায়েত সভাপতি সহ টিএমসির 4 পঞ্চায়েত সদস্য ধৃত। আমাদের সঙ্গে রানা রয়েছেন, প্রতিনিধি আরো বিস্তারিত বলবে। রানা। আনন্দা, দেখো চণ্ডীতলা 2 নম্বর গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতির সভাপতি জয়দেব রক্ষিত সহ আরো 3 জন, মোট 4 জনকে আজকে চণ্ডীতলা থানা পুলিশ গ্রেপ্তার করেছে। তাদেরকে ইতিমধ্যে শ্রীরামপুর মহকুমা আদালতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ যে যখন শাসক দলের ক্ষমতা থাকাকালীন এই জয়দেব রক্ষিত সহ যে বাকি 3 জন, সুব্রত ঘোষ, সুকুমার দেবনাথ ও দিবাকর কুন্ডু, এরা কিন্তু 3 জনেই সক্রিয় যেমন তৃণমূলের নেতা কর্মী ছিল এবং গ্রাম পঞ্চায়েতের সদস্য ছিল। ক্ষমতা থাকার সুবাদে পুলিশের, যেহেতু সেই সময় শাসক দলের পুলিশ সেইভাবে তাদের বিরুদ্ধে কঠোর কোনো সাজা বা কোনো অ্যাকশন নিতে পারেনি, সেই সুযোগকে কাজে লাগিয়ে তারা কিন্তু দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গায় তোলাবাজি করেছে, হুমকি দিয়েছে, খুনির হুমকি রয়েছে। পাশাপাশি পঞ্চায়েত ভোটের সময় যে পঞ্চায়েত ভোট লুট করেছে, বুথকে দখল করে তারা ভোট লুট করে তারা ক্ষমতায় এসেছে। দীর্ঘদিন মানুষের অভিযোগ ছিল, সেই অভিযোগে তাদের বিরুদ্ধে হচ্ছে চণ্ডীতলা থানা পুলিশ কাছে গতকাল রাত্রে অভিযোগ দায়ের করে পুলিশ গ্রেফতার করে তাদেরকে শ্রীরামপুর মহকুমা আদালতে পাঠিয়েছে। অনিন্দিতা, ধন্যবাদ। কাপড়ের ব্যবসার আড়ালে অস্ত্রের কারবার। অশোকনগরে এক মহিলার ব্যাগ থেকে উদ্ধার বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র, কার্তুজ। পুলিশের জালে রিভলভার লেডি। উত্তর 24 পরগনার অশোকনগর, রবিবার ভোরে টান টান উত্তেজনা। নৈহাটি হাবড়া রোডে অশোকনগর 8 নম্বর মোড়। সাদা রঙের একটি গাড়ি থেকে নামেন এক মহিলা, পরনে সালোয়ার কামিজ, মাথায় ওড়না জড়ানো, হাতে 2টি কালো রঙের ব্যাগ। গাড়ি থেকে নামতেই মহিলাকে ঘিরে ধরেন সাদা পোশাকে থাকা সিআইডি এবং রাজ্য পুলিশের আধিকারিকরা। মহিলার হাতে থাকা ব্যাগ খুলতেই চক্ষু চড়ক গাছ। ব্যাগে থরে থরে সাজানো অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র থেকে নগদ টাকা। অশোকনগরে উদ্ধার বিপুল পরিমাণে অস্ত্র। এক মহিলা অর্থাৎ নৈহাটি এলাকা থেকে পুলিশ তার পিছন নেয় এবং যখন অশোকনগর 8 নম্বর এলাকায় আসে তার কাছে 2টি কালো রঙের ব্যাগ ছিল। সেই ব্যাগ খুলতেই দেখা যায় যে বিপুল পরিমাণে অস্ত্র রয়েছে, 200 রাউন্ড কার্তুজ এবং সেখানে রয়েছে 6টি আগ্নেয়াস্ত্র, দামি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র এবং 12,000 টাকা। অনেক কিছু অস্ত্র আর আর্মসগুলো রিকভারি হয়েছে। ও তো প্রথমে জবলপুর থেকে বেরিয়েছে, তারপরে এখানে এসছে, তারপরে কোথায় ডেস্টিনেশন এগুলো ইটস আ ম্যাটার অফ ইনভেস্টিগেশন। রুট পর্যন্ত গিয়ে যারা যারা ইনভলভ আছে সবাইকে আমরা অ্যারেস্ট করব। মহিলা এরকম একটা ক্যারিয়ার থাকবে এটা অনেকদিন পরে একটা আমরা পেয়েছি। মাননীয় সিএম সাহেব যেটা বলেছেন যে প্রিভেন্টিভ অ্যাকশন, সিআইডি উইল গো অন ফর অল প্রিভেন্টিভ অ্যাকশনস, এগুলো আমরা বন্ধ করার চেষ্টা করা হবে। পুলিশ সূত্রে খবর, ধৃত মহিলার নাম পূজা বিশ্বাস, তার কাপড়ের ব্যবসা। অভিযোগ, এই ব্যবসার আড়ালেই চলত অস্ত্র পাচার। 2023 সালের নভেম্বর মাসেও অস্ত্রসহ গ্রেফতার হয়েছিলেন তিনি। 1.5 বছর জেল খাটার পর ছাড়া পান। 2023 সালে নভেম্বর মাসে উত্তরবঙ্গে বাসে চড়েছিল এই পূজা বিশ্বাস। অস্ত্র নিয়ে উত্তরবঙ্গে যাবার আগেই দত্তপুকুর থানার পুলিশের হাতে গ্রেপ্তার হয় পূজা বিশ্বাস। তারপরে বছর 1.5 জেল খাটার পরে তিনি আবার জামিন পান। নতুন করে আবার সেই কাপড়ের ব্যবসা অর্থাৎ পুরনো কাপড়ের ব্যবসা নিয়ে তিনি এলাকায় ফেরি করতেন, আর এই কাপড়ের আড়ালেই চলতো অস্ত্র কারবার।
মা এর আগেও কি অ্যারেস্ট হয়েছিল? হ্যাঁ, এর আগে একবার হয়েছে, সে আজ থেকে 3 বছর হতে যায়, 2-3 বছর হতে যায়। আপনাদের তো মান সম্মান নষ্ট হয়। হ্যাঁ, এর আগেও আমরা জানতাম না এই জিনিসগুলো করতো। আমি যথেষ্ট বারণ করেছিলাম, তার সাথে আমার সম্পর্ক নেই। আমার বিয়ে হয়ে গেছে, 6টা মাস হয়ে গেছে। শাস্তি চাইছেন মায়ের? অবশ্যই, আমি আগে নিজে থেকে দাঁড়িয়ে আমার মাকে শাস্তি দিয়েছি, পরে আমারই বেল করাতে হয়েছে। এবার কি বেল করতে যাবেন? না, একদমই যাবো না। আমি ভুলে যাবো যে আমার মা বেঁচে আছে। না, সে তো অনেক বছর আগেই চলে গেছে। এর আগেও অ্যারেস্ট হয়েছে মহিলা? শুনেছি লোকের কাছে, আমরা তো কিছু জানি না। প্রথম যখন ছিল তো ভালোই ছিল, 2টো বাচ্চা ছিল, ভালোই ছিল। এক ছেলে এক মেয়ে? হ্যাঁ। পুলিশের অনুমান অশোকনগরের ঘটনায় আন্তঃরাজ্য অস্ত্র পাচার চক্রের যোগ রয়েছে। পূজা বিশ্বাসের কাছ থেকে পাওয়া গিয়েছে শিয়ালদা থেকে বিহারের জামালপুর যাওয়ার ট্রেনের টিকিট। তদন্তকারীদের অনুমান বিহারের মুঙ্গের হয়ে বাংলায় অস্ত্র আনছিলেন তিনি। তার আগেই তাকে পাকড়াও করে পুলিশ। তৃণমূল আমলে মানুষের হাতে রোজগার ছিল না। যখন মানুষের হাতে বৈধ রোজগার থাকে না, মানুষ তখন রোজগারের অবৈধ পথ খোঁজে, কারণ মানুষ তো না খেয়ে বেঁচে থাকবে না। তো তৃণমূল আমলে এবং তার আগে বামফ্রন্ট আমলেও শিল্পায়ন না হওয়াতে লোকের হাতে কাজ নেই, সেই জন্য মানুষ এই ধরনের অবৈধ কাজকর্ম বেছে নিয়েছে। এবং গত সরকারের সময় এটাকে আটকানোর কোন রকম চেষ্টাও করা হয়নি প্রশাসনের তরফ থেকে। আরো কোথায় কোথায় এই অস্ত্র সাপ্লাই করার জন্য তিনি নিয়ে এসেছিলেন, কাদের কাছে বিক্রির জন্য নিয়ে আসা হচ্ছিল, সবটাই খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ এবং সিআইডির পক্ষ থেকে। অশোকনগর থেকে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা। পালা বদলের বাংলায় শিল্পে জোয়ার। যে সংস্থার পরিচিতি দ্য টেস্ট অফ ইন্ডিয়া নামে, সেই সংস্থার হাতে বাংলার শিল্প মানচিত্রের টেস্ট বদলের দায়িত্ব। রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন বাংলায় আমূলের প্রথম ডেয়ারি প্রকল্পের। 700 কোটির বিনিয়োগ, 1000 প্রত্যক্ষ কর্মসংস্থানের সুযোগ। শিল্প মানচিত্রে আমূল পরিবর্তনের পথে আরও একটা ধাপ। আজ হাওড়া জেলার সাকরাইল ফুড পার্কে আমুলের উচ্চ ক্ষমতা সম্পন্ন আমুল বাংলা ডেয়ারি প্রকল্পের প্রথম পর্যায়ে বিশ্বমানের দই ও কালচার ডেয়ারি পণ্য উৎপাদনকারী কারখানার ভূমিপূজন। বদলের আরও একটা দিন, বদলের আরও একটা ধাপ। যে সে বদল নয়, আমূল বদল। রাজ্যে পালা বদলের পরই যে সংস্থাগুলো বিনিয়োগের আগ্রহ নিয়ে হাজির হয়েছে, আমূল তাদের প্রথম সারিতে। হাওড়ার সাকরাইলের ফুড পার্কে ডেয়ারি শিল্পের ড্রিম প্রজেক্ট। এই শুভ সূচনা প্রকল্পটিকে জাতীয় গুরুত্বের এক নতুন উচ্চতায় প্রতিষ্ঠিত করবে আমুল বাংলা ডেয়ারি। बंगाल चुनाव के विजय के बाद मोदी जी की ओर से मैं मिष्टी दही से बंगाल वासियों का मुंह मीठा कराने के लिए यहाँ पर आया हूँ। এটা কি গর্বের দিন আমাদের কাছে। मैं मेरा दिल से गुजरात कोऑपरेटिव मिल फेडरेशन को मैं रिक्वेस्ट कर रहा हूँ अमित शाह जी को प्रेजेंस में, आप साउथ बंगाल में और नॉर्थ बंगाल में 2 आइसक्रीम प्लांट लगा दीजिए। हम लोग 15 एकड़ करके जो जमीन आपको जरूरत है, जमीन पश्चिम बंगाल की सरकार दे देगा। রবিবার সকালে হয়েছে ভূমি পুজো। ফাঁকা এই জমি এবার বদলে যাবে বিশ্বের বৃহত্তম দই উৎপাদন কারখানায়। 16 একর জমিতে 700 কোটি টাকার বিনিয়োগ, 1000 প্রত্যক্ষ কর্মসংস্থানের সুযোগ। উপকৃত 1 লক্ষ দুধ চাষী। আমরা দাঁড়িয়ে রয়েছি এই জায়গাতেই। মোট 16 একর জায়গা জুড়ে রয়েছে এই জমি এবং এখানেই তৈরি হবে আমুল বেঙ্গল ডেয়ারির ওয়ার্ল্ড লার্জেস্ট কার্ড ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট। যেটা জানা যাচ্ছে সূত্র মারফত 4 মাস পর থেকেই এখানে যে কারখানা তৈরির কাজ তা শুরু করা হবে এবং 1.5 বছরের মধ্যেই পুরোপুরিভাবে তৈরি হয়ে যাবে কারখানা। ভূমি পুজোর দিনই কাজের স্বপ্ন নিয়ে দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ থেকে ছুটে এসেছেন কেউ। স্বপ্ন দেখা শুরু স্থানীয়দেরও। নতুন আশার আলো দেখতে পাচ্ছে রাজ্যের ডেয়ারি শিল্প। কর্মসংস্থান হচ্ছে, খুবই আশাবাদী, খুবই আনন্দিত। চাকরির সন্ধানে কাকদ্বীপ থেকে ছুটে হ্যাঁ, কাকদ্বীপ থেকে ছুটে আসতে হয়েছে। আশ্বাস আছে যে চাকরি পাবো। বেকার যুবক যুবতীদের অনেকরা বসেছিল, এখন তো আসছেই, সবে শুরু হয়েছে,
আশা করি আরও আসবে, কেন আমুল দিয়ে শুরু হচ্ছে, এখন অনেক কারখানাই আসবে। ডেয়ারি শিল্পে যে লস, সেই লসটা অনেকটা ক্ষতিপূরণটা মেকআপ হবে। এই ধরনের প্রজেক্ট না করলে অতিরিক্ত যে দুধ সেগুলো নষ্ট হয়ে যেত। আমুল সূত্রে খবর 4 মাসের মধ্যে শুরু কারখানা তৈরির কাজ। 1.5 বছরের মধ্যেই চালু হয়ে যাবে প্রকল্প। দিনে 10 লক্ষ কিলোগ্রাম দই উৎপাদনের লক্ষ্য। সাথে সাথে আমাদের ছাঁচ বাটার মিল্কও হবে, প্লাস আমুল আইসক্রিমও হবে, ওটা ফিউচারে। কিন্তু লার্জেস্ট আমাদের ফোকাসটা থাকবে আমুল দইতে। দেশে ডেয়ারি শিল্পে শ্বেত বিপ্লব নিয়ে এসেছিল আনন্দ মিল্ক উদ্যোগ লিমিটেড। তাদের হাতেই এবার বাংলায় শ্বেত বিপ্লবের প্যাটার্ন। বাংলার ডেয়ারি শিল্পকে দুধে ভাতে রাখার দায়িত্ব। বাংলাও যে চায় দ্য টেস্ট অফ ইন্ডিয়া। উচ্চ ক্ষমতা সম্পন্ন রৌনক দত্ত চৌধুরী ও ভেঙ্কটেশ্বর লাহিড়ী, নিউজ 18 বাংলা। দই ও কালচার ডেয়ারি পণ্য উৎপাদনকারী কারখানার বিপিএইচসি রুরাল হসপিটাল 905টি প্রাইমারি হেলথ সেন্টার কাজ করছে, যার মধ্যে সাহায্য সুবিধা কেন্দ্রের সংখ্যা 234 এবং শয্যাবিহীন কেন্দ্রের সংখ্যা 661। মাধ্যমিক ও টারশিয়ারি স্তরে বিভিন্ন চিকিৎসা পরিকাঠামো নির্মাণ উন্নয়নের জন্য অর্থ বরাদ্দ ব্যবহার করা হচ্ছে। এক্ষেত্রে ক্রিটিক্যাল কেয়ার, ট্রমা, জরুরি পরিষেবা এবং উন্নত রোগ নির্ণয় ব্যবস্থার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বর্তমানে রাজ্যের 71টি মহকুমা হাসপাতাল, 14টি জেলা হাসপাতাল, 41টি মেডিকেল কলেজ, 74টি ডায়ালিসিস, 950টি শয্যা বিশিষ্ট 80টি HCCU, 49টি ট্রমা কেয়ার সেন্টার এবং 6টি বার্ন ইউনিট রয়েছে। 2026-27 সালের কর্ম পরিকল্পনা। রাজ্যের প্রতিটি নাগরিকের কাছে আধুনিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য। রাজ্য সরকার 2026-27 সাল থেকে রাজ্যে আয়ুষ্মান ভারত কর্মসূচির বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে। এর জন্য নিম্নলিখিত পদক্ষেপগুলি গ্রহণ করা হবে। আয়ুষ্মান আরোগ্য মন্দির প্রাথমিক স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে শক্তিশালী করার লক্ষ্যে দেশব্যাপী গৃহীত উদ্যোগের অংশ হিসেবে পশ্চিমবঙ্গের আয়ুষ্মান আরোগ্য মন্দির স্থাপন ও চালু করা হচ্ছে। এই কেন্দ্রগুলির লক্ষ্য হল রোগ প্রতিরোধমূলক, স্বাস্থ্য উন্নয়নমূলক এবং প্রাথমিক নিরাময়মূলক পরিষেবাগুলোকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, যাতে তারা দীর্ঘ পথ পাড়ি না দিয়েই প্রয়োজনীয় রোগ নির্ণয় ওষুধ পেতে পারেন। অন্যান্য পরিকাঠামোগুলোর উদ্যোগ। যেসব জেলায় জেলা হাসপাতাল সাথে কোনো মেডিকেল কলেজ নেই, সেখানে স্বাস্থ্যসেবার সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকার কালিম্পং, আলিপুরদুয়ার, পশ্চিম বর্ধমান এবং দক্ষিণ দিনাজপুর জেলায় নতুন মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। বীরভূম জেলায় স্বাস্থ্যসেবা আরও সম্প্রসারিত করার লক্ষ্যে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালকে একটি সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের উন্নীত করা হবে। এর ফলে চিকিৎসা পরিষেবা প্রদানের ক্ষমতা এবং চিকিৎসা শিক্ষার আসন উভয় বৃদ্ধি পাবে। রাজ্য সরকারের 13টি মেডিকেল কলেজ MBBS এর আসন সংখ্যা প্রায় 650টি বাড়ানোর প্রচেষ্টা চলছে। বিশেষিত স্বাস্থ্যসেবা কর্মী বা বিশেষজ্ঞ চিকিৎসকের সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে রাজ্য সরকার মেডিকেল কলেজগুলোতে স্নাতকোত্তর বা পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি স্তরের আসন সংখ্যা 450 বেশি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। সমগ্র রাজ্যে উন্নত স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে সরকার উত্তরবঙ্গ একটি এইমস হাসপাতাল এবং একটি উন্নত ক্যান্সার চিকিৎসা কেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছে। বামনগোলা, হরিপাল, ফারাক্কা, দীঘা, ঝালদা এবং মানবাজার হাসপাতালগুলির পরিকাঠামো উন্নত করা হবে। মুর্শিদাবাদের বিড়ি শ্রমিকদের হাসপাতালের আধুনিক স্বাস্থ্য পরিষেবা চালু করা হবে। পুরুলিয়া, সুন্দরবন এবং দার্জিলিং সুপার স্পেশালিটি হাসপাতাল স্থাপন করা হবে। সল্টলেক, বিদ্যাসাগর এবং বাঘাযতীন সহ বিভিন্ন প্রান্তিক মেডিকেল কলেজ ও জেলা হাসপাতালগুলিকে স্পেশালিটি এবং সুপার স্পেশালিটি চিকিৎসার সুবিধা গড়ে তোলা হবে। ডিজিটাল এক্স-রে, আল্ট্রাসোনোগ্রাফি এবং উন্নত রোগ নির্ণয়ের বা ডায়াগনস্টিক পরিষেবার ব্যবস্থা ব্লক প্রাইমারি হেলথ সেন্টার এবং রুরাল হসপিটাল স্তরে স্বাস্থ্যসেবার ব্যবস্থার উন্নতি ঘটানো হবে। শয্যাবিহীন 100টি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রকে 10টি শয্যা বিশিষ্ট এবং 24 ঘন্টার পরিষেবা প্রদানকারী কেন্দ্র উন্নতি করা হবে। মেডিকেল কলেজ হাসপাতাল, জেলা হাসপাতাল এবং মহকুমা হাসপাতালগুলিতে MRI, CT স্ক্যান
সহ উন্নত রোগ নির্ণয়ের পরিষেবার ব্যবস্থা করা হবে। প্রত্যেকটি জেলা এবং সরকারি মেডিকেল কলেজগুলোতে আবারও বলছি এমআরআই এবং সিটি স্ক্যান সহ উন্নত রোগ নির্ণয়ের পরিষেবার ব্যবস্থা করা হবে। দীঘা, দার্জিলিং এবং ফারাক্কার মতো গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রগুলিতে ট্রমা কেয়ার সেন্টার স্থাপন করা হবে। দেশের প্রথম শব্দের জাদুঘর ন্যাশনাল লাইব্রেরিতে মিউজিয়াম অফ ওয়ার্ড উদ্বোধন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই জাদুঘরে রয়েছে 22টি ভারতীয় ভাষার বিবর্তনের ইতিহাস। आज एक प्रकार से देश भर की भाषाओं के लिए और देश की संस्कृति के लिए बहुत बड़ा दिन है। এই মিউজিয়াম ওয়ার্ড জাতীয় গ্রন্থাগার যা ঐতিহ্যর একটি ধ্বজা বহন করে নিয়ে চলেছেন। শব্দ, উচ্চারণ আজ থেকে কয়েক হাজার বছর আগে কেমন ছিল, কিভাবে শব্দ বদলেছে, তাম্রলিপি দেখতে কেমন, সেই ইতিহাস দেখা যাবে, শোনাও যাবে। সৌজন্যে শব্দলোক। দেশের প্রথম ভারতীয় ভাষা বিষয়ক জাদুঘর বা মিউজিয়াম অফ ওয়ার্ডের উদ্বোধন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতার জাতীয় গ্রন্থাগারের বেলভেডিয়ার হাউসে। किसी भी देश की, किसी भी प्रदेश की संस्कृति की अभिव्यक्ति वो भाषा के बगैर संभव हो ही नहीं सकती और भाव से उत्पन्न शब्दों के बगैर भाषा बन ही नहीं सकती और भाषा से संस्कृति बनती है, संस्कृति की अभिव्यक्ति होती है। ये यात्रा को नहीं जानेंगे तब तक इस देश का सांस्कृतिक पुनरुद्धार हो ही नहीं सकता। तो सांस्कृतिक पुनरुत्थान का एक मूल कमी इस शब्द संग्रहालय पूरी करेगा, इसका मुझे पूरा विश्वास है और वो अपने उद्देश्य में सफल भी होगा। সত্যিকারের আধুনিকতা এবং ঐতিহ্য দুটোর বন্ধনে ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রক এটা একটা দারুণ ভাবে শুরু করেছেন। আজকের এই উদ্বোধন মাননীয় মোদিজির যে গ্যারান্টি পূরণের আরেকটি মুকুটে নতুন পালক সংযোজিত হলো। তাই আমি কালচারাল মিনিস্ট্রিকে বিশেষভাবে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। কলকাতায় ন্যাশনাল লাইব্রেরিতে বেলভেডিয়ার হাউস, এখানকার প্রথম এবং দ্বিতীয় তলার একটি অংশ জুড়ে তৈরি হয়েছে মিউজিয়াম অফ ওয়ার্ড। এর জন্য 14 কোটি টাকা খরচ করেছে সাংস্কৃতিক মন্ত্রকের অধীনে জাতীয় গ্রন্থাগার কর্তৃপক্ষ। পুরো প্রকল্পে খরচ 41 কোটি টাকা। 9টি গ্যালারিতে হাজার হাজার বছর ধরে ভাষার সফর। প্রথম 2টি গ্যালারিতে থাকছে মাতৃভাষা ও অন্যান্য ভাষা সংক্রান্ত তথ্য। সবচেয়ে বড় গ্যালারির নাম ভাষা কি সময়রেখা। এখানে ভাষা, লিপি, ভাষাগত বিবর্তনের ইতিহাস দেখা যাবে। ভারতীয় ভাষার সঙ্গে যুক্ত বিশিষ্ট ব্যক্তিদেরও সম্মান দেওয়া হয়েছে। জাদুঘরে রয়েছে একাধিক ঐতিহাসিক নিদর্শন। মোট 22টি ভারতীয় ভাষার বিবর্তন তুলে ধরা হয়েছে মিউজিয়ামে। থাকছে ভারতীয় ভাষার বিবর্তন নিয়ে লাইট অ্যান্ড साउंड शो। जब पूरा देश वंदे मातरम का 150वां वर्ष मना रहा है तब इस शब्द संग्रहालय का उद्घाटन हो रहा है। और मित्रों, आज बंगाल फिर से सोनार बांग्ला बनने की दिशा में आगे बढ़ा है। मैंने शुभेंदु जी को बहुत भाव के साथ एक पत्र लिखा है। मुझे आशा है कि शुभेंदु जी जरूर ये बात को पूरी भी करेंगे और गुरु और टैगोर का स्वप्न है उसको भी पूरा करेंगे। 41 কোটি টাকা বরাদ্দ যে ভাষা বা শব্দের জাদুঘরের জন্য, সেটি আগামী দিনে সাধারণ মানুষের জন্য খুলে যাবে। ছাত্রছাত্রীরা যা থেকে নিজেদের ঐতিহ্য, নিজেদের রুট, শিকড়কে আরও একবার জাগ্রত করবে, আরও একবার দেশ মাতৃকার কাছে, নিজের ভাষার কাছে নিজেদেরকে বন্দিত করবে। ক্যামেরায় কাঞ্চনের সঙ্গে সুস্মিতা, নিউজ 18 বাংলা, কলকাতা।